রাত পোহালেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, পরিবারের শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে পাঠানোর আশ্বাস দূতাবাসের। যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টি হত্যাকাণ্ডে নতুন মোড়, আসামি হিশামের জামিন আবেদন নাকচ। ওপেন এআই ঘিরে বাড়ছে আইনি চাপ। দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বেরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আজ। 7টি জেলার মোট 142 আসনে একযোগে ভোট হবে। তবে বিশেষ নজর থাকছে ভবানীপুরে, যেখানে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে কমিশন। সহিংসতা মোকাবেলা ও সুষ্ঠু ভোটের জন্য আধা সামরিক বাহিনী 2231টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী থাকছে কলকাতায়। বন্ধ আছে বাংলাদেশ সীমান্ত। টানা প্রচারণার পর এবার ভোটের হিসাব নিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কিছু এলাকায় তৃণমূল বিজেপির মুখোমুখি অবস্থান ঘিরে বাড়ছে উত্তাপ। ভোট ব্যাংক নিয়ে চাপে থাকলেও মমতার ভবনীপুরে জয়ের আশা তৃণমূলের। সাংগঠনিক শক্তি দিয়ে বাকি আসনগুলোতে ভোটের চ্যালেঞ্জ জিততে চায় তারা। অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপি বলছে বাংলা এবার ক্ষমতার দরজা খুলতে যাচ্ছে তারা। ভবানীপুরে বিজেপির কাণ্ডারি শুভেন্দু অধিকারী। শুধু ভবানীপুর নয়, অন্যান্য আসনেও শক্ত অবস্থানে গড়ার প্রত্যাশা দলটি। প্রথম দফায় ভোট পড়েছে 93.19%, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ বলছে নির্বাচন কমিশন। ভোটের ফল প্রকাশ হবে 4 মে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিজেপি ছাড়ার পর কটূক্তি ও ধর্ষণের হুমকির শিকার বলে অভিযোগ করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন টলিপাড়ার এই অভিনেত্রী। বিধানসভা ভোটের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, ঠিক তখনই ব্যক্তিগত নিরাপত্তা ও নারী মর্যাদা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী রাজনীতিক রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাকে উদ্দেশ্য করে লাগাতার কটূক্তি ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলে দাবি তার। এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন রূপাঞ্জনা। তার অভিযোগ, বিজেপি সমর্থকদের একাংশ নিয়মিত অশালীন ভাষায় তাকে আক্রমণ করছেন। শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদের, এমনকি বৃদ্ধা মাকেও কুরুচিপূর্ণ মন্তব্যের মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি। রূপাঞ্জনা বক্তব্য, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার জেরে একজন নারীকে ধর্ষণের হুমকি বা অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। আক্রমণ আপনারা করছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে বেরগামো শহরের লেভাতে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামে। প্রায় 27 বছর ধরে ইতালিতে শ্রমিক হিসেবে কাজ করে স্ত্রী ও 4 সন্তানের ভরণ পোষণ চালিয়ে আসছিলেন তিনি। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। মামলার নথি অনুযায়ী হত্যাকাণ্ডের নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। এই জোড়া খুনের আসামি হিশাম আবু ঘরবিহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে হত্যাকাণ্ডের বর্ণনা ও স্বীকারোক্তি আদায় করার কথা জানিয়েছে আইনজীবীরা। এদিকে হত্যাকাণ্ডে আসামি চ্যাট জিপিটির সহায়তা নেয় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি 2 শিক্ষার্থী লিমন বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া যাচ্ছে মার্কিন গণমাধ্যমে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় জামিল আহমেদ লিমনকে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, একই কায়দায় হত্যা করা হয়েছে নাহিদা বৃষ্টিকেও। অভিযুক্ত হিশাম এই জোড়া হত্যাকাণ্ডে তথ্য প্রযুক্তি ও চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন। হত্যাকাণ্ডে আসামি চ্যাটজিপিটির সহায়তা নেয় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ দায়েরের প্রক্রিয়াও চলছে। এমনকি ফরেনসিক পরীক্ষায় ফ্ল্যাটের ভেতরের শিউরে ওঠার মতো তথ্য পাওয়া গেছে। রান্নাঘর থেকে হিশামের শোবার ঘর পর্যন্ত মিলেছে রক্তের উপস্থিতি। এছাড়া খুনির ফোনের রেকর্ড বিশ্লেষণে দেখা যায় 17 এপ্রিল মধ্যরাতের পর দ্বিতীয়বারের মতো লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন ব্রিজের দিকে নিয়ে গিয়েছিলেন হিশাম। প্রসিকিউটররা জানান, আজ এই মামলার প্রিট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে জামিন ছাড়াই আটকে রাখার আবেদন জানানো হবে। হিশাম আবু ঘরবেহর পক্ষে একজন আইনজীবীও নিয়োগ করেছে হিলসবরো কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিস। এদিকে খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে রুমমেট হিশাম সালে আবু ঘরবেহর বিরুদ্ধে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন জামিল আহমেদ লিমন। লিমন হত্যার কারণ হিসেবে এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তথ্য দিয়েছে সিএনএন। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেখিয়েছে, এমন ঠান্ডা মাথার খুনিকে জামিন দেয়া জননিরাপত্তার জন্য বড় হুমকি। তবে হিশামের আইনজীবী জেনিফার স্পেডলি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জ্যোতি রয়, নিউজ 24। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর চিফ অব মিশন ক্রিস্টিন পার্কোর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই সাথে নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগ ও রিসোর্স সেন্টারের কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এতে উভয় পক্ষ ভবিষ্যতে প্রবাসীদের আন্তর্জাতিক সম্মেলন, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও একমত হয়। পর্তুগালের রাজধানী লিসবনে আগামী 26 জুলাই 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে লিসবন বাংলা লাইভ কনসার্ট, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমস। কাজাদো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এই কনসার্ট। আয়োজকরা জানায়, কনসার্টে 3 ক্যাটাগরির টিকিট রয়েছে, যেখানে ক্লাসিক্যাল টিকিটের মূল্য 20 ইউরো, গোল্ডেন সার্কেল 50 ইউরো ও ভিআইপি 100 ইউরো করা হয়েছে। এদিকে এই আয়োজন লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদানের ক্ষেত্রে দ্রুতই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে জাতীয় সংসদে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে খলিলুর রহমান তার সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির। সোমবার রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়। এ সময় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বাংলাদেশের সংহতির বার্তা পৌঁছে দেন তিনি। মধ্যপ্রাচ্যের সংকটে সৌদির পাশে থাকার আশ্বাসের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানায় ঢাকা। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ খাতে লেখা হলো নতুন ইতিহাস। এর মাধ্যমে বাংলাদেশ 33তম রাষ্ট্র হিসেবে নাম লেখালো পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, এই শক্তির ক্ষেত্রে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ঈশ্বরদীর রূপপুরে উপস্থিত ছিলেন প্রকল্পের আর্থিক এবং কারিগরি সহায়তাকারী দেশ রাশিয়ার পরমাণু বিজ্ঞান সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচভ। বাংলাদেশের এ নবযাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি নতুন প্রাণ পেয়েছে। এর মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। Today is a great day for Bangladesh, and it's a very, very good day for all those all over the world that put their trust in the peaceful uses of nuclear energy. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাই বাড়বে না, বরং এর সুফল মিলবে কৃষি, উৎপাদন এবং অর্থনীতিতে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। আগামী আগস্টে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পর ডিসেম্বরে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং হবে আগামী বছরের মাঝামাঝি। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12 ভাগ সরবরাহ হবে রূপপুর থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশেই এরকম মেগা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে। সেই বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমকে সচল রেখে জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতি যে অঙ্গীকার ছিল তা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ন্যায় বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে এবছরের জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। বক্তব্যে সরকার প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে থাকাকালে বিনা বিচারে কারাগারে থাকা বন্দীদের দুরবস্থা তুলে ধরেন। আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জানান, অর্থের অভাবে যেন ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2026 সালের সেরা কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত জাতীয় সংসদের অধিবেশন। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামায়াতের রাজনীতি করা অপরাধ, তার এমন মন্তব্যের জেরে পাল্টা বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অসংসদীয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি, আর মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। জাতীয় সংসদের এই উত্তেজনা কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই, বসেন। প্রধান বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামাতের রাজনীতি করা দ্বিগুণ অপরাধ। কথা বলেন রাজাকার আলবদর ইস্যুতেও। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ।
মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। পরে যুক্তিখণ্ডন করে বিরোধী দলীয় নেতা ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। ফজলুর শফিকুরের পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনার পর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করতে সংসদে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। আধ ঘন্টার উত্তপ্ত পরিস্থিতি শেষে স্পিকার সংসদে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের রুলস অফ প্রসিডিউর পড়ার পরামর্শ দেন। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শেভরন কর্পোরেশনের বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লারোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং এই বিষয়ে একটি পর্যবেক্ষণ রিপোর্ট ডক্টর শফিকুর রহমানকে হস্তান্তর করে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন। বৈঠকে সফররত ইইউ মিশন জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিরোধী দলীয় নেতা নির্বাচনের প্রেক্ষাপট, গণভোট সহ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেন। পদোন্নতি, সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে এবং উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে একাডেমি ভবনে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইউজিসির সংবিধির দোহাই দিয়ে তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধি অনুযায়ী পদোন্নতি ও সংবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। আমলে না নেয়ায় অসহযোগ কর্মসূচি ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য পৃথক সংবাদ সম্মেলনে বলেন, সমস্যা সমাধানে শিক্ষকদের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হলেও তারা সাড়া দেননি। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে কূটনীতির নতুন ইঙ্গিত। মার্কিন শান্তি আলোচনার আহ্বান বিবেচনায় নিচ্ছে ইরান। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে সেই বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনও খতিয়ে দেখছে তেহরানের প্রস্তাব। এদিকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের উত্তাপ এখন কূটনীতির টেবিলে। যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার আহ্বান নতুন করে বিবেচনা করছে ইরান। মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তেহরান স্পষ্ট করেছে, যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী সচল করাই তাদের অগ্রাধিকার। এ সময় আঞ্চলিক স্বার্থ রক্ষায় পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমও ইরানের শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে। লক্ষ্য যুদ্ধ থামানো এবং বৈশ্বিক জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দ্রুত খুলে দেয়। তবে পারমাণবিক ইস্যু স্থগিত রাখার প্রস্তাব ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবস্থানই প্রমাণ করে তেহরানকে উপেক্ষা করে আর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ আগের মতো আর থাকছে না। এদিকে ইরান যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কাতার। হরমুজ প্রণালী বন্ধ কিংবা নৌ অবরোধ কোনোটাতেই সমর্থন করে না দেশটি। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ দ্রুত সংলাপ শুরু এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সতর্ক করেছে এই নৌপথ বন্ধ থাকলে বিশ্ব বাজার এবং জ্বালানি নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। আসমাতুল্লি, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।